শেখ মুজিবকে আপনি ভাস্কর্যের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিলেন, তার ভাস্কর্যে প্রস্রাব করলেন, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে। আপনার বিবেকের মধ্যে কুকুরে প্রস্রাব করছে, আপনি মিয়া শেখ মুজিবের একটা ফসমের যোগ্যতা অর্জন করতে পেরেছেন? আপনার মতো 1000 ছাগলের বাচ্চা শেখ মুজিবের একটা স্যান্ডেলকেও মানে হাতে নেওয়ার যোগ্যতা রাখে না, আর আপনি এসে শেখ মুজিবের ভাস্কর্যের জুতা দিয়ে পিটাচ্ছেন। আর আপনাকে আমার নেতা বলতে হবে, আপনাকে মহানায়ক বলতে হবে? কি বলবো ভাই, বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে, নতুন নতুন জুকারের আবিষ্কার হচ্ছে এই দেশে। মানে রাজনীতিটা, বাংলাদেশের যে বর্তমান যে রাজনীতি, এটা সেই শেখ মুজিবের আমলের রাজনীতি নেই, 71-এর রাজনীতি নেই। বাংলাদেশের এখন যে রাজনীতি, সেটা 1971-এর কোনো প্রতিচ্ছবি নেই। এখানে রাজনীতি হচ্ছে কি জানেন, একটা ডিজে পার্টি হয়ে গেছে। কি বলবো আপনাকে, কেমন বললে মানুষ আসলে সহজে বুঝতে পারবে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিটা একটা হিরো আলম মার্কা রাজনীতি হয়ে গেছে। হিরো আলম একটা ইতিহাসের বই জানে না, সে আইসা ঢাকা 17 আসনে এমপি প্রার্থী হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে। কই এবারে ভালো না, সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হিরো আলম বগুড়ায় সে এমপি হচ্ছে। অথচ আমি কি হিরো আলমের সাথে কম যোগ্য? আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, হিরো আলমের সাথে আমার রাজনৈতিক অভিজ্ঞতা 1000 গুণ বেশি। হিরো আলম রাজনীতি তো আমার কাছে একটা পিটার খাওয়া বাচ্চা ভাই। আমি তো মেম্বার হইতেও যাই নাই, কারণ আমরা ভাই এগুলো সম্ভব না, আমি হকারি করে ওটা নিয়ে আসি। যে জামাত সর্বকালের একটা নিষিদ্ধ দল, সে কিভাবে করে আজকে সংসদে চলে গেল? এবং এনসিপি তারা যদি এই দেশেরই ও সন্তান হতো, আমার তো মানে আশ্চর্য হয় কিভাবে তারা এই দেশের সন্তান। এই দেশের সন্তান হলে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে তারা কিভাবে করে নিয়ে সংসদে ঢুকে এবং সেখানে বসার স্পর্ধা তারা করে কিভাবে? আমার সাদা মনে একটা কালো কালারের প্রশ্ন। আচ্ছা, সেদিন গণভবন থেকে হাসনাত আব্দুল্লাহ বস্তায় করে কি নিয়ে গেছিল? আমার না জানার খুবই ইচ্ছা। আমার মনে হয় আমার মতো আপনাদেরও জানার খুব ইচ্ছা। আপনারা সবাই মিলে সোচ্চার হন, বলুন আমরা কালাপাঠার বস্তার ভিতর কি ছিল, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। জয় বাংলা স্লোগান দেয়ায় তরুণীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জয় বাংলাকে অপরাধ গণ্য করা হলে আমাদের পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত। মহসিন রশিদ বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পুলিশ কিভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেফতার করতে পারে তা বুঝতে পারেন না তিনি। তৃতীয় মীর জাফর হিসেবে আবির্ভূত হলেন এই ডক্টর ইউনূস। এই বাংলাদেশে তো আইসিসির পতাকা উড়েছে প্রকাশ্যে, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। অত্যন্তের জনক, আপনার মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, মুক্তিযোদ্ধাদের আক্রান্ত করা, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা। এই ব্যক্তি তো এই ভূখণ্ডের তৃতীয় মীর জাফর। প্রথম মীর জাফর ছিল পলাশির যুদ্ধে, হ্যাঁ, সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করলো, বাংলার মানুষের সাথে, বাংলার বিহার উড়িষ্যার সঙ্গে গাদ্দারি করলো। দ্বিতীয় মীর জাফর খন্দকার মোস্তাক, আর তৃতীয় মীর জাফর হিসেবে আবির্ভূত হলেন এই ডক্টর ইউনূস। এবং এই ব্যক্তি মানে কি না করেছে, মানে তারেক ভাই যে বললেন যে পিএইচডি করা হচ্ছে, আমি তার সঙ্গে তার এই কথাকে মানে 100% সমর্থন দিচ্ছি। এবং হবে, আপনি দেখবেন হবে, হবে তো। বাসন্তীর জাল নিয়ে যে কথাবার্তা হয় এগুলো তো মিথ্যা। মানে 75-এ নাকি বাসন্তীর গায়ে জাল উঠেছিল, লজ্জা নিবারণের কাপড় ছিল না। 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, আমরা সব জানি। 74-এ দুর্ভিক্ষের হওয়ার পিছনে ম্যান মেড কারণগুলো কতটুকু ছিল আর ন্যাচারাল কারণগুলো কতটুকু ছিল সেটা নিয়েও তো আলোচনা হচ্ছে, দুটিই ছিল। কিন্তু ডক্টর ইউনূসের বাসন্তীর বিষয়ে এখন 50 বছর পরে এসব মানুষ কথা বলছে, গবেষণার জায়গা থেকে তো সত্য বেরিয়ে আসছে। সেম সত্য নেগেটিভলি বেরোবে ডক্টর ইউনূসের ক্ষেত্রে 50 বছর লাগবে না, 50 বছর লাগবে না, আগামী 5 বছর পরেই আপনি জানতে পারবেন, বা 5 বছরের মধ্যে। দুর্নীতির শিরোমণি সে। আওয়ামী লীগের সাবেক নেতা এমপিদের অনেকেই টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সত্য কথা। এবং সেটি 16 বছরে। আর এই ব্যক্তির সময় 1.5 বছরে 18 মাসে তার 10 গুণ পাচার হয়েছে, 10 গুণ। আপনি বলবেন যে কি প্রমাণ, সময় দিবেন আমি সব বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মপতন্ত্রের জনক, মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হলো, মুক্তিযোদ্ধাদেরকে আক্রান্ত করা হলো, আইসিসি পতাকা উড়েছে না? এই বাংলাদেশে তো আইসিসি পতাকা উড়েছে প্রকাশ্যে, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। কার এজেন্ডা নিয়ে মানে এসেছিল, কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল কিন্তু স্পষ্ট। এবং করিডোর, বন্দর ইত্যাদি এসে তো আমরা তো বললাম। অতএব তারেক ভাই যেটি বললো, অবশ্যই গবেষণা প্রয়োজন আছে। উনি হয়তো হাসতে হাসতে বলেছেন, আমি সিরিয়াসলি বলছি যে অবশ্যই এই ব্যক্তির উপরে একসময় গবেষণা হবে। দুর্নীতি, মততন্ত্রের জনক, আপনার মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, মুক্তিযোদ্ধাদের আক্রান্ত করা, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা, আমাদের বন্দর, আমাদের অর্থনীতি। আচ্ছা, সেই ব্যক্তি নাকি অর্থনীতিবিদ, যদিও তিনি অর্থনীতিতে নোবেল পাননি। কোন ক্যাটাগরির অর্থনীতিবিদ? যেখানে নুরুল কবির ভাই, মানে নিউ এজের সম্পাদক নুরুল কবির ভাই আরো 1 বছর আগে, মানে 6 মাসের মাথায় সম্ভবত 2024-এর ডিসেম্বরে তার একটি ইন্টারভিউ করলেন। সেখানে বললেন যে আচ্ছা, চাঁদাবাজদের কেন রোধ করা যাচ্ছে না, চাঁদাবাজি কেন প্রতিহত করা যাচ্ছে না? উনি বলছেন যে এটা সাদা চোখে দেখা যাচ্ছে, এটা কোনো বিষয় না। আচ্ছা, অর্থনীতি নিয়েও প্রশ্ন করলেন, মূল্যস্ফীতি নিয়ে প্রশ্ন করলেন। এগুলো আমরা ওএসডিতে ট্রাক চাল দিয়ে মূল্যস্ফীতি উনি কমাচ্ছে বা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তি কিসের অর্থনীতিবিদ?
অর্থনৈতিক বিষয় তার কি গবেষণা আছে আমার জানা নেই, সম্ভবত ওই ধরনের কোনো গবেষণা তার নেই, কিন্তু তিনি মানে পেয়েছেন খুব বিতর্কিত একটি আপনি ইস্যুতে। সন্দেহ প্রকাশ করছেন কিনা? অবশ্যই সন্দেহ প্রকাশ করছি। আরে তিনি তো মানে তিনি শান্তিতে নোবেল পাওয়ার পরে, গ্রামীণ ব্যাংক ইস্যুতে শান্তিতে নোবেল পাওয়ার পরে তিনি যে অর্থনীতিবিদ, তিনি অর্থনীতির টিচার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই বিষয়গুলো তো মানুষ পরিচয় হিসেবে তুলে ধরে, তাই না? কিন্তু তিনি অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতি শাস্ত্রে অথবা বাংলাদেশের অর্থনীতি চ্যাপ্টারে কি ভূমিকা রেখেছেন, মানুষ তো মনে করে এখন আপনি জিজ্ঞেস করবেন যে হ্যাঁ তিনি তো অর্থনীতি নোবেল পেয়েছেন, আসলে তা না। এবং শান্তিতে কিভাবে তিনি নোবেল পেয়েছেন সেই প্রক্রিয়াগুলো, মানে সেই বিষয়গুলো এখন আমি বীর মুক্তার মোহাম্মদ আকমল হোসেন বলছি। আজকের এই দিনে তারা স্বাধীনতা বিরোধী করেছিল, তারা স্বাধীনতা শত্রু, তাদের সামনে রেখে আমাদেরকে সম্বর্ধনা দেবে, এটা কখনো হতে পারে না। এটা আমরা মানবো না, কখনো মানি না, কখনো মানবো না। আমাদের সম্বর্ধনার নামে মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। এখন আমরা চাই এখান থেকে জামাত সঙ্গে যত লোক আছে, এমপি সহ সবাই এখান থেকে বেরিয়ে যাক, আমরা সম্বর্ধনা নেবো, তার কোনো সম্বর্ধনা নেবো না। তাদের কোনো রেহাই নেই, হত্যা বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। এটা তো তাদের আত্মস্বীকৃত বহুত ভিডিও আছে, অডিও আছে, ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়েতপুর না কোথায় যেন একটা এসে 14 জন না 19 জনকে পোড়াই মারছে। একজন মহিলা কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, তাকেও মারছে। এরা কি মানুষ না অমানুষ? অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয়, তাহলে সেই সমাজটা কিসের, জঙ্গলের না পশুদের? আমরা যদি বেঁচে থাকি দেখতে পারবো 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। আপনারা এটা লিখে রাখতে পারেন, 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হবে, কোনো রকম কোনো জুলাই সনদ কিছুই হবে না, একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে 5 তারিখ পালিত হবে। কারণ এটা তাদের ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আমি আওয়ামী লীগ করছি, আমাকে এই প্রশ্ন করলেন, আওয়ামী লীগ তো বেগম জিয়াও করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুলও করছে, আওয়ামী লীগ এই দেশে 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোনো দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন, বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বের সরাই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ব্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে, তার ঘটনার রেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে, এই ধরনের মামলা আমি পেয়েছি। আমি কোনো ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইল যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে হটাইছেন, ভালো করছেন, এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো, অন্যের না। এদেশের সংস্কার যেটা বলতেছেন, মানুষকে আপনারা বল বোঝাইছেন। যারা এই কথাগুলো বলছে যে ছাত্র হত্যা করেছে, এই করতে সেই করতে, মানুষকে বল বোঝায় এই ছাত্রদেরকে রাস্তা নামায় আয় না, এই লেখাপড়া ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল, এটা আপনার প্রি প্ল্যান ছিল। ডক্টর ইউনূস একটা মাস্টার প্ল্যান ছিল। যদি মাস্টার প্ল্যান নাই থাকে, প্রি প্ল্যান নাই হয়, ডক্টর ইউনূসকে কেন এই দেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? আচ্ছা আপনি বলেন দেখি, ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন? যদি এই দেশের 100% মানুষের 90% মানুষ বা 10% মানুষ বলতে পারবে না যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন, যার জন্য তিনি নোবেল পেয়েছেন। ডক্টর ইউনূস যদি এই দেশের শান্তি করতো, ডক্টর ইউনূস যদি এই দেশের জন্য কিছু করতো, তাকে প্রধান উপদেষ্টা বানানো যাইতো। কিন্তু এটা প্রি প্ল্যান করে হয়েছে। এরপর দেখেন ছাত্ররা এখানে আসছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়, মন্ত্রী হয়। 5 আগস্টের আগের তাদের পোশাকগুলো দেখেন আর এখনের পোশাক দেখেন। তো তারা কি এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? এই দেশকে সংস্কার করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? তারা বলতেছে দেশ সংস্কার, দেশ সংস্কার। আচ্ছা আপনি বলেন তো দেখি, এই 3 বছরে এই দেশের কি সংস্কার হয়েছে? এই দেশের কি সংস্কার হয়েছে? আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই সংস্কারটা হয়েছে, তারা এই সংস্কার করতে পারছেন? শেখ হাসিনার উন্নয়নের কাছে আমরা
নিয়ে গেছে। শেখ হাসিনা আমার আত্মীয় না, বুঝছেন? শেখ হাসিনা সারা বাংলাদেশে যেই কাজ করছে, বিশেষ করে আমার অঞ্চলে আমার দেশে যেই কাজ করছে, এটার জন্য আমি আমার এলাকাবাসী ওনার কাছে চিরঋণী। আমি শেখ হাসিনার পক্ষে কথা কওয়া এক হিসেবে ফরজ কাজ হয়ে দাঁড়াইছে। কিলিগা বিশাল বড় এক নদী ভাঙ্গা যাইতো, এখন ওটা বলক দিছে বানছে। এখন আমার এলাকার জমিনের দাম হচ্ছে স্বর্ণের মতো, বুঝছেন? এখন আমার পুরো একটা এলাকা সেব না, এই হাসিনার কাছে কি ঋণী না? এখন আন্নাকে ধরেন কিছু লোকের পছন্দ না হাসিনারে, কিন্তু আমরা উপকৃত হয়েছি, আমাকে তো পছন্দ করার করতে হবে। এখন আমরা দায়বদ্ধ আছি, ওই দায়বদ্ধ থেকে কিছু করতে আছি, এর বাইরে আর বিশ্বাস করেন কিছু না। কেন একটা লোক দিয়ে যদি আপনি ভুকেন, তার কথা যদি না করেন, তার মধ্যে মনুষ্যত্ব থাকে না, ওইটা শুধু পালন করতে আছি। এই সরকারের আমলে আমলিকের হয়ে কথা বলে 14 বছর জেল দিব, 14 বছর না 28 বছর দিলে আমার সমস্যা না। আমি মনে করি আমি আমার দায়িত্ব পালন করি, সরকার তার দায়িত্ব পালন করবো, আমার সমস্যা না। এখন আর কারো কথা শুনবে না, এখন শুধু আন্দোলনের সময় কিভাবে এই শেখ হাসিনার এই দেশ থেকে আনা যায়, ইন্ডিয়া থেকে আনা যায়। এখন এই যে দেন, তাহলে আবু সাইদ এটা কি গুনাহ হইব না? তাই যারা শিবিরেরা মুনাফিক না? অবশ্যই মুনাফিক। নাহলে আবু সাইদের মূর্তি কেন আমাদের এই দেশে থাকবো? বঙ্গবন্ধুর ভাষণ ভাঙ্গা ভালাইলো, কেন ভাঙলো? আমরা এই জাতির কাছে কৈফিয়ত চাই। দেশের একমাত্র কাজ করছে শেখ হাসিনার এরশাদ, ম্যাচ করে সেটাই যে করছে, পর্দা শুধু করছে। তাকে তাড়ালেন কেন আপনারা? আমরা তাড়াচ্ছি, এরা তো মনে কোরআন আন্দোলনে এরা লাগে দিয়ে এরা তাড়াইছে। আমার মতো লোক, আমি তো বলছি শেখ হাসিনা আল্লাহ বাঁচাও, কেন জানেন? একদিন মাঝে ভুল ভাঙবে। আমি আওয়ামী লীগের লোক, আমি হাসিনার লোক। হাত পাও আটটি মাংস সব ভাঙ্গা গুড়া গুড়া করে শেষ করে দিছে। মাথা কয়বার হারাইছে দেখেন, দেখেন মাথাটা হাঁটাইয়া মাথার মগজটি পচা লয়ে দিছে। কে মারে? থানার গুলা আনসার গুলা দিয়া করায়, কোনো সুরের বিচার করে না, দালালের বিচার করে না, হেগুলা দিয়ে আমা করে ফাঁসায়। হেগুলা তেন ঘুষ খায়, হেগুলা সাক্ষী দিয়ে আমা করে জেলখানা সাজা দেয়। কারণটা কি? আমরা চোখে চোখ রেখে বলে দিতে পারবো, 72-এর সংবিধান ওর বাপেরা বানায়নি, 72-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। ওইটা যদি বাংলাদেশ থেকে মুছে দিতে চাও, তাহলে তোমাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যাবে না। তারা ইনকিলাব জিন্দাবাদ বলে, তারা কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বলে না কেন? তারা বাংলাদেশের জয়ধ্বনিটা কি সেটা বলে না কেন? তাদের নিশ্চয়ই একটা জয়ধ্বনি আছে। আওয়ামী লীগ বলে জয় বাংলা, বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ। তোমরা কি বলো? উপযুক্ত জায়গায় অনুপযুক্ত ব্যক্তি চলে গেলে যা হয় আমরা সেটা দেখতে পেরেছি। জুলাই আগস্ট বিক্রি করে অনেক ফকির নির্বুত গরিবতী হয়ে গেছে, সাধারণ মানুষের মাথায় কাটাল ভেঙে এরা করেছে। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা যায়নি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন সৃষ্টি হয়েছে। ইউনিভার্সিটির একটা পলিটিক্স ডিজাইন দিয়ে সাধারণ মানুষের বোকা বানানো হয়েছে, হয়ে মানুষের ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আমি মনে করি এটা সন্ত্রাসী এবং জঙ্গলি হামলা, আর পাকিস্তান এবং আমেরিকার পুরো একটা চক্রান্ত করে এটা পুরো একটা পলিটিক্স ডিজাইন করে এগুলো করেছে। তাছাড়া এতে সরকারের কোনো ই নেই। আমি মনে করি যে দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের জানমাল রক্ষা করার ক্ষেত্রে এবং তাকে আনবে, আবার আনার লেগে আন্দোলন সংগ্রাম করবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা দেশে যা করে দিয়ে গেছে এটা কেউ ভুলতে পারবে না। আমরা এখনকার প্রজন্ম আমরা দেখেছি, আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মোবাইল ফোন ছিল না। শেখ হাসিনা একটা বার্তা দিল যে আমরা এই অ্যান্ড্রয়েড ফোন আমলিক সরকার দিয়েছে, তখন মানুষ অনলাইনে গুজব ছড়াই দিল, হ্যাঁ আমার বাপের টাকা দিয়ে আমি ফোন কিনেছি, শেখ হাসিনা কেন দিল? আর এখনো তো হুন্ডা কিনেছে বাপের টাকা দিয়ে, কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে? পেট্রোল পাম্পে কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকে? একই ডিসকাউন্ট আনতে যায়, ডিসকাউন্ট আনতে যায় না, টাকা দিয়ে আনতে যায়। আর সরকার থেকে তো এগুলো দিয়েছে আমাদের হাতে, এগুলো আমাদের হাতের মধ্যে কে পৌঁছে দিয়েছে? এগুলো সব আমলিক সরকারের অবদান। তাই দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দেশের মানুষই আবার আনবে। অল্প দিনের ভিতরে এইভাবে দেশ চলতে পারে না। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি, এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। শেখ হাসিনার বাসে আগত যে পালায় গেল গা, এরপরে আস্তে আস্তে চোর ভর্তাছে এই দেশে। তাই তো 3টা বাজে রিক্সা চালায় পকেটে 700 টাকা 800 টাকা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে বকুলাবেন নিয়ে খাইছি। এখন দেখা গেছে মনে করেন দায়িত্ব 10টা বাজে গেল ঘর করে কুনসুমকে খাড়া করে লাইলো, কুনসুমকে থাবা দিয়া পকেটের টাকাটা লয়ে গেল, বউ বাচ্চা নিয়ে যে চলমু সেই টাকাটা কুনসুম লয়ে গেল। সবসময় আতঙ্কে থাকি, এটা দিন কন আর রাইট কন। ওই সময় মনে করেন কষ্ট হইলো, ওই 500-700 দিয়ে ডাইল ভাত বকুলাবেন নিয়ে খাইতে পারছি আওয়ামী লীগের সময়। এখন বিএনপির সময় এটা খাইতে পারতাছি না। এখন যা সঞ্চয় করতেছি দেখা গেছে সবসময় আতঙ্ক থাকি, এই নিয়ে চোরে ধরলো, এই নিয়ে ছিনতাইবাজি ধরলো, এই নিয়ে আমার এই 500 টাকা লয়ে গেল। সবসময় আতঙ্কে থাকি। গরিব মানুষের ভিতরে এখন ভয় কাজ করতেছে, কখন কে হামলাটা করলো। আপনার সাথে আমি একটা রাব ব্যবহার করতে পারবো, আপনি যদি আমার একটা শর্ট করে দেন, আপনার পক্ষে সবাই কথা বলবো, কিন্তু আমি যে দিন মজুরি, আমার পক্ষে কেউ কথা বলবো না। এই জামাত এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার অধিকার ওদের কে দিয়েছে? ওরা 1971 সালের রাজাকার। এই জামাত শিবির তখন পাকিস্তানের দালাল আসলো, এখনো তারা পাকিস্তানের দালাল। তারা তারেক রহমানের মেয়ের বিষয় উল্টা পাল্টা কথা বলে। আরে জামাতের আমির শফিকুর রহমান, তোমাকে তো আগে কোনোদিন চিনি নাই, তোমাকে দেখি নাই, শুনেছি তুমি নাকি অনেক শিক্ষিত। আরে তোমার দলের লোক সব মূর্খর প্রমাণ করেছে। রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আরে তাদের মুখে লাগাম নাই, তারা বহু কিছু বলতে পারে। আমি জামাত টামাত ভয় পাই না। আমার সৃষ্টি করছে আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। এই রাজাকার ভয় পাই না, এটা স্বাধীন দেশ।
এই স্বাধীন দেশে কোনো রাজাকারের ঐতিহ্য থাকবে না। যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়, কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নাই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ, অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী, তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল। এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে? বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যাসাদ পেয়ে গেছে। কি রে কি? জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত, ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ, কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে না কি তাতে? পরিবর্তনটা কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতা সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটসাল উঠাইছিল, গুনায় ধরছে। 70 নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশ উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেই, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতাই বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতাই বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই, পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান শরৎ উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, ঔপনিবেশিক এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা,
7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর বাসানি 9 মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9 মার্চের সেই হুজুর বাসানিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল।